খুব কম সংখ্যক। উল্টো দিক থেকে আপনাদের তরফ থেকেও যেটা দরকার, যদি আপনারা অডিশনে আসেন যে কোনো শিল্পের জন্যই হোক, সেটা নাচের জন্যই হোক, গানের জন্য হোক, বা কথা বলার শিল্পের জন্যই হোক, আপনি কতটা প্রিপারেশন নিয়ে এসেছেন। কেউ একজন নিউজ অ্যাঙ্কার হতে চায়, তাকে একজন নিউজ এডিটর জিজ্ঞেস করছে তুমি বলো আজকে এইটুকু শুধু বলে দাও, আমি তারপরে তোমাকে আন্ডার ট্রেনিং নিয়ে নেব। আজকে তুমি কাগজে হেডলাইন্স কি দেখেছো? কোনো কাগজের হেডলাইন্স বলতে পারছে না, সে কাগজ পড়তে পারে না। আশ্চর্য হবে, আহামরি বাংলা ভাষা বলে যারা আহামরি বক্তব্য রাখে, তাদের মধ্যে অনেকে বাংলা ভাষাটাই ঠিক করে বলতে পারে না। অথচ আমরা অন্যান্য ভাষায় কথা বলার চেষ্টা করি, কমিউনিকেট করার চেষ্টা করি, এবং আমরা জানিও না আমরা কোথায় কত বড় ভুল করে কিভাবে আমাদের ভাষার জ্ঞানটা আমরা ব্যক্ত করছি লোকজনের সামনে। ফেসবুকে বাংলায় লিখছি, ভুলভাল ইংরেজি বানান, ওটা তো আরো মজার। ফেসবুকে লিখছি এবং ভুলভাল ইংরেজি, না আমাদের বাংলা ঠিক, না আমাদের ইংলিশ ঠিক, না আমাদের হিন্দি ঠিক। জনে জনে লুকিয়ে রয়েছে বাপ্পি লাহিড়ী, মিঠুন চক্রবর্তী আমাদের ভেতরে। এর বাপ্পিদা আর মিঠুনদাকে নিয়েও আমি বেশি আর কি করে বলি মাঝে মধ্যে মিরাক্কেলে, আপনারা এত বছর বম্বেতে থাকলেন, কোনো ভাষায় তো ঠিক করে বলতে পারেন না। বাপ্পিদা বলে হ্যাঁ আসলে হো গিয়া হ্যাঁ, ও আসলে হো গিয়া হ্যাঁ মতলব, কিন্তু এখানেও ঠিক করে বললেন না। না মিন্স এত কিছু হয়ে গেছে তো, মানে ল্যাঙ্গুয়েজ প্রবলেম, কোনটা বলছি মানে সুইচ করতে গিয়ে প্রবলেম হচ্ছে। তুমি একবার ভাবো, একজন যে, আবার আমরা রেলের এক্সাম্পল দিচ্ছি, ট্রেনের এক্সাম্পল দিচ্ছি, দুটো প্যারালাল লাইন যাচ্ছে, সেই লাইনে একটা লাইন চলে যাবে একদিকে, আরেকটা লাইন চলে যাবে একদিকে, ট্রেনটাকে সুইচ করে অন্য লাইনে দিতে হবে। যে সুইচ করছে সে যদি ওখানে গন্ডগোল করে, মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে সেই ট্রেনের, অন্য একটা ট্রেনের সঙ্গে কলিশন। ঠিক এরকম মেন্টাল কলিশন হয় অনেকের, যখন এই রকম ভাষায় সে কথা বলতে শোনে অন্য একজনকে। সে না বাংলাটা ঠিক করে কমপ্লিট করতে পারছে, আর না অন্য ভাষায়, যে ভাষায় সে কথা বলতে চায় বা দেখানোর চেষ্টা করে যে আমি এই ভাষাতেও সমান পটু। ওকে কেউ একজন মেন্টালি সার্টিফিকেট দিয়ে দিয়েছে, তুমি বাংলাটা চমৎকার, এবার তুমি এগিয়ে যাও পরেরটাতে। সে একটা ধারণা হয়ে গেছে। আপনার বাংলা কেমন? আপনি বাংলা, আমি তো বাংলা মিডিয়ামে পড়েছি, আমার বাংলা ভীষণ ভালো। ও আচ্ছা। সমস্যাটা হচ্ছে যদি দেখিয়েও দাও, তাতেও সে একটু কিরকম করে, মানে তর্কের জায়গায় চলে যায়। আমি বেশি দেখাচ্ছে নিজের জ্ঞান, আমি তো আমার বাংলা শেখাচ্ছে। তারপরে সে তার বাবা কি ছিল, তার দাদু কি ছিল, তার জ্যাঠা কাকা, এই সমস্ত ফ্যামিলি ট্রি সাজিয়ে ফেললো সে। এটা আবারও বলছি ওই পার্সপেক্টিভ থেকে, যে পার্সপেক্টিভে আমরা স্টুডেন্টদের সঙ্গে ইন্টারাক্ট করি। আমি একজনকে রিজেক্ট করলাম, আমার কাছে যদি তুমি বলো, তুমি যদি একটা অডিশন বোর্ডে থাকো এবং সেখানে যদি ঘরে 500 জন থাকে, 500 জনকে আমাকে 2 ঘন্টার মধ্যে চেক করতে হবে, দেখতে হবে কে ঠিক করে কথা বলছে। শুধুমাত্র রেডিওর এক্সাম্পল দিচ্ছি, টেলিভিশনে তো আরো অনেক ফ্যাক্টরস আছে। দেখাও হাত কেমন, পা নাচতে পারো কিনা, কোমর দোলাতে পারো কিনা, চুলের কোয়ালিটি কিরকম, হ্যাঁ এইভাবে বিচার করা হয়। ক্রুড শোনালেও এইভাবে বিচার করা হয়। সেই জায়গায় শুধুমাত্র রেডিওর জন্য যদি 500 জন থাকে আর একজন করে এগিয়ে আসে, প্রথম জন যে এলো সে এসেই যদি বলে আমার ভীষণ ভাল লাগছে এখানে এসে, তাকে তো প্রথমেই এই কাউন্টেই রিজেক্ট করে দেবে সেই বোর্ড। এবার যদি জিজ্ঞেস করা হয় আপনারা এতটা নির্দয় আর নিষ্ঠুর হলেন কেন, তো এই যে 1000 লোক যখন ঘরে আসবে আর তাকে আমাকে অডিশন করতে হবে, কিছু তো প্যারামিটার্স আমাকে রাখতে হবে যার জন্য আমি রিজেক্ট করব। আমরা বাংলা কতটা বলি বাড়িতে এবং কতটা পড়ি বাংলা কাগজ, এটা প্রথম প্রশ্ন নিজেদের কাছে। আমি রেডিওতে একটা ভালো কণ্ঠস্বর নিয়ে চলে এলাম, কিন্তু কি বলবো সেটা আমি জানি না, তাহলে রেডিও স্বপ্ন দেখে লাভ নেই। কয়েকজন এমনও দেখেছি যারা সুইচ করতে থাকেন, ও রেডিওতে হলো না তাহলে এটা,
আমি এসে মিরাক্কেলের অডিশনে রিসেন্টলি দুর্গাপুরে করতে গিয়েছিলাম, সেখানে এক বাচ্চা মেয়েকে নিয়ে তার মা এলেন, এসে বললেন শুরু করো। বাচ্চাটা গিয়ে এক কোণে চটি খুলে রাখলো। চটি খুলছে কেন, জোক বলবে, চটি খুলছে কেন? তারপর এরকম, আমি বললাম এটা করছে কেন আপনার মেয়ে? বলছে আসলে আমাদের ডান্স বাংলা ডান্সের আগের বছর সিধু-কানু স্টেডিয়ামে একটা অডিশন হয়েছিল, তো আমার মেয়ে ওটা মিস করে গেছিল। আমরা তো এখানে করছেন কেন? না আপনারা তো জি বাংলার লোক, আপনারা তাহলে গিয়ে বলে দেবেন। আমরা ও তো এখানে তো মিরাক্কেলের অডিশন, এখানে তো মিরাক্কেলের অডিশন চলছে। বলছে ওই হলো, এটা তো জি বাংলার প্রোগ্রাম, আপনি কি এটা বলে দেবেন? আমি তো জি বাংলার সারেগামাপার বা ডান্স বাংলা ডান্সের কেউ নই, আমরা তো মিরাক্কেলের। আপনারা তো সবই একই সঙ্গে গোলমেশা করেন, আপনারা তো সব বসে একসঙ্গে। আপনার তো খুব ভালো ফ্রেন্ড দেব, আপনি দেবকে বলে দেবেন আমার মেয়ে অডিশন দিয়েছে, ভালো করে নাচো। মেয়েটাও ফলো করছে, ওর কিছু করার নেই, ওর মা ওকে টেনে নিয়ে এসছে এখানে। আর আমরা স্তম্ভিত, এতদিন অডিশন করে। এটা একটা অদ্ভুত ঘটনা, আমার দিনটাও মনে আছে। 24শে মে 2014, আমি সেই রাতে দুর্গাপুরে। সে এসে দেখাচ্ছে অডিশন, কোথাও একটা ধারণা, ও এখানে পারলো না, ঠিক আছে তাহলে এটা করো, এখানে হলো না ওইটা করো। এটা কোনোদিনও কেউ বলে না যে যদি সে কোনো একটা পার্টিকুলার আর্ট বা শিল্পের অডিশন দিতে এসে থাকে এবং সেখানে সে ওই সময়ের জন্য অকৃতকার্য হয়, আমি পরের বার ফিরে এসে আবার চেষ্টা করব, এই বিষয়টা কেউ কেন বলে না? কেন এটা হয়ে যায় যে অডিশন নিচ্ছে বা যে আমাদের সিলেক্ট করছে তারা আপাদমস্তক গর্ধব, আমার মধ্যে প্রচুর ট্যালেন্ট ছিল, তোমার চোখে ঠুলি, তুমি বুঝতে পারলে না আমি কত বড় ট্যালেন্টেড হনু, এবং এর থেকে কোথায় যেতে পারতাম তুমি জানো না, ইট ইজ ইয়োর লস। দেখো আমি এতক্ষণ ধরে গিয়ে তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করলাম, তোমার আমার গান ভালো লাগেনি, এবার আমি তোমাকে নেচে দেখাবো যে আমি নাচতে পারি কিনা, আমি অন্য একটা বোর্ডের কাছে চলে যাবো। এইভাবে লোকে রিয়্যাক্ট করে। মানে কেউ একজন বলছে তুমি একটু গানটা শিখে এসো বাবা, মুখের ওপর বলে দিচ্ছি গান আমার ঠিকই আছে, আমি অন্য কোনো শোয়ে গিয়ে আমি অডিশন দিয়ে দেবো, চলে যাবো। এতগুলো চ্যানেল আছে, আমি সব চ্যানেলে গিয়ে অডিশন দিতে পারি, কোনো না কোনো চ্যানেল তো আমায় নিয়ে নেবে। এটা যদি অ্যাটিটিউড হয় তাহলে এমন একটা দিন আসবে যেখানে অপরজন শেখানো বন্ধ করে দেবে, সে ওই সময়টুকুই দেবে না। কোথায় এটা যে আমি জানি না, আমায় আপনি শেখান, আমি শিখতে প্রস্তুত, সেটা নয়। সম্বরণ ব্যানার্জির সঙ্গে আগের দিন কথা হচ্ছিল, তিনি বলছেন মীর ক্রিকেটার হতে কেউ চায় না, সবাই আইপিএল খেলতে চায়। এটার মধ্যে ডিফারেন্স আছে। এখন তো আর এটাও নয় যে আমার ছেলে রঞ্জি খেলুক, এটাও নয়, আমার ছেলে ইন্ডিয়া খেলুক, এটাও প্রায়োরিটি নয়, আইপিএল খেলুক। আর বলছি কি এমনভাবে একটু তৈরি করে দিন ছেলেটা জানো না 8 বছর 2-1-এর মধ্যে আইপিএল খেলতে পারে। আমার তো বিয়ে বাড়িতে সেদিনকে লক্ষ্মীরতন শুক্লার সঙ্গে আলাপ হলো আর কি। হ্যাঁ, 6 বছর আগে দিনের শুটিংয়ে জামা কাপড় পরতো, এখন তো ব্র্যান্ডেড লিভাইস পড়ছে। খুব ভালো নাম করেছে ছেলেটা, আইপিএল খেলে কত কিছু মানুষের জীবন চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার ছেলেটার একটু জীবন চেঞ্জ করে দিন, ওকে আইপিএল খেলতে শেখান। অজয় চক্রবর্তীর কাছে গান শিখতে যায় যারা শ্রুতি নন্দনে, তারা পর্যন্ত, তাদের বাবা মায়েরা পর্যন্ত এটা বলে থাকে যে এমনভাবে একটু করে দিন, এই 6 মাসের মধ্যে আমাদের ওই সারেগামাপার অডিশনটা আছে, তাতে যেন একটু উতরে যেতে পারে। So it is not about learning how to say or sing Saregama-pa, it is about passing the auditions of Saregama-pa. Difference. ওই বিষয়টা কোথায়? এবার আমি তুমিতে নামি, তোমাদের মধ্যে এই বিষয়টা তো থাকবে কোথাও না কোথাও, যে আমাকে কি করে হেয় করলো, আমাকে কি করে বললো যে আমি পারবো না রেডিওতে কথা বলতে, আমি পারবো না রেডিওতে কনভারসেশন চালিয়ে যেতে, কয়েকটা গানের ফাঁকে তো আমাকে কথা বলতে হবে। এ এমন কি, মীর তো রোজ করে, আমি ওকে শুনি, আমি এটা পারবো। এই বিষয়টা এটা না করে ওই আমাকে যে বিচার করলো সে কমপ্লিটলি ইম্বেসিল, সে ঠিকঠাক বলতে পারলো না, আমি প্রয়াস টয়াস অত কিছু বুঝি না, আমি অন্য একটা জায়গায় গিয়ে ট্রাই করব, সেখানে কেউ না কেউ আমায় ঠিক নিয়ে যাবে। স্যার এডমন্ড হিলারি লিখছেন তার নিজের ডায়েরিতে 1953 সালের মে মাসে, 27শে মে খুব সম্ভবত, তোমরা চেক করে নিতে পারো, সবার হাতে তো গুগল আছে। এডমন্ড হিলারি 1953 সালে তেনজিং নরগের সঙ্গে যখন জোট বেঁধে মাউন্ট এভারেস্ট কনকার করেন, তিনি লিখছেন তার ডায়েরিতে এর অনেক আগে উনি 4 বার অ্যাটেম্প্ট নিয়েছিলেন, 4 বার। এর আগে তো আরো অসংখ্যবার
মানে পিক পর্যন্ত পৌঁছতে পারেননি, ফিরে এসছেন, সেটা আলাদা ব্যাপার। এটা একদম পিকের গোড়ায় দাঁড়িয়ে পিকে উঠতে পারেননি, 4বার এরকম হয়েছে। বছরের পর বছর তিনি চেষ্টা করে গেছেন, 4 বছর পর পর চেষ্টা করে গেছেন, কোমরে ব্যথা হয়েছে, হাঁটুতে ব্যথা হয়েছে, ছাড়েননি, ফিরে এসছেন, রক্তাক্ত হয়েছেন, নাক দিয়ে রক্ত পড়েছে, ফিরে এসছেন। একটা জায়গায় উনি ডায়েরিতে লিখছেন যে শেষবার যখন অ্যাটেম্পটা 1951 কি 52 হয়, সেই সময় উনি ঘুরে ওই অবলা পাথর, ওই অবলা পাহাড়কে বলেছিলেন that I will come back again and conquer you next time, because as a human being I can surely grow, but as a mountain you can never. তোমার উচ্চতা বাড়বে না পাহাড় হিসেবে, মানুষ হিসেবে ওটা আমার ডেফিনেটলি বাড়বে, আর আমি এটা করে দেখাবো। এই বিষয়টা ফিলসফিক্যাল শোনাচ্ছে হয়তো, আর ঘন্টাখানেক বাদে যখন এই ক্লাস শেষ হয়ে যাবে আমিও চলে যাব, অন্য একটা কাজে চলে যাবে, তোমরাও কোথাও এটা রেখে দাও। এটা আমি প্রত্যেক দিন এটা ফলো করি, যে আমি যদি একটা পার্টিকুলার জায়গায় সফল না হই, তাহলে সেই জায়গায় আবার কেন আমি আঘাত হানবো না? সেই জায়গায় যে মানুষজন আমাকে বলেছেন যে আমি পারবো না, তাদেরকে গিয়ে মুখের ওপর জবাব দিতে ক্ষতিটা কোথায়? এটা যেদিনকে কেউ করতে পারবে, সেদিন সব থেকে খুশি, ট্রাস্ট মি, হবে সেই সমস্ত লোকেরা যারা তোমাকে রিজেক্ট করেছিল। বাকি সমস্ত কিছু না, স্কিল, মাধ্যম, এগুলো সমস্ত কিছু আমরা শিখিয়ে দেব। রেডিওতে কাজ করতে চাও, তার ট্রেনিং রয়েছে, 6 মাসের ওয়ার্কশপ হয়। টেলিভিশনে কাজ করতে চাও, তারও ওয়ার্কশপ আছে, হ্যান ত্যান নানান প্রক্রিয়া, প্রসেস, এইগুলো সব হয়ে যাবে। টেকনিক্যালি আমরা এত অ্যাডভান্সড যে আজকে একজন টিচার একজন স্টুডেন্টকে ট্রেনিং সামনাসামনি না থেকেও দিচ্ছে, স্কাইপের মাধ্যমে দিচ্ছে। গোটা বিশ্বজুড়ে এই প্রথা শুরু হয়ে গেছে। মাসকমের কোনো এক স্টুডেন্ট যে সাইবেরিয়াতে বসে রয়েছে, তাকে ট্রেন করছে যাদবপুর ইউনিভার্সিটির একজন টিচার। এরকমও তথ্য রয়েছে আমাদের কাছে। টেকনোলজি ইজ নট আ প্রবলেম, আমরা টেকনো ইন্ডিয়াতে এই মুহূর্তে রয়েছি। প্রযুক্তি কোনো বাধা নয়, বাধাটা হচ্ছে ইচ্ছে। তোমার মধ্যে সেই পড়ে থাকার ইচ্ছেটা কতটা থাকবে। আমরা যখন রেডিও ট্রেন করতে বিভিন্ন মানুষকে আহ্বান জানাই, আমরা যখন ডাকি তাদেরকে, তারা এসে আমাদের কাছে ট্রেনিং নেয়, তখন দেখি এই যে মানসিক বৈচিত্র্য, আলাদা আলাদা এক একজনের ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ডিফার করে, এটাই কিন্তু গড়ে দেয় তখন আর তুমি কত ভালো কণ্ঠস্বরের অধিকারী আর কত ভালো তোমার স্ক্রিপ্ট রাইটিং স্কিলস, এইগুলো তখন ততটা ইম্পর্টেন্ট হয় না যতটা তোমার এই ইচ্ছেটা, যে আমি একটা জিনিস করলাম আজকে, তার পরের দিন এর থেকে বেটার করব। রেডিও অ্যাঙ্কারিং এর ক্ষেত্রে হোক, স্টেজ অ্যাঙ্কারিং এর ক্ষেত্রে হোক, টেলিভিশন অ্যাঙ্কারিং এর ক্ষেত্রে হোক, প্রযুক্তিগত যে পার্থক্যগুলো রয়েছে সেগুলো যদি বাদ দিই, বাকি জিনিসে কিন্তু একটা কমন প্ল্যাটফর্ম, ইটস ইয়োর উইল। হাউ ফার আর ইউ উইলিং টু গো, এবং কতক্ষণ পর্যন্ত তুমি লেগে থাকতে পারো এই বিষয়টাতে। আমরা খুব ছোটবেলায় অঙ্ক সলভ করতে গিয়ে ওই একই প্রবলেম ফেস করতাম। একটা অঙ্ক পারছি না, মা জিজ্ঞেস করলো কি, আমার অঙ্ক পরীক্ষা এখন নয় তো, 1 সপ্তাহ বাদে, সরিয়ে রেখে দিলাম। এই প্রোক্রাস্টিনেশনটা আমরা ছোটবেলা থেকে নিজেরা করে এসেছি বলেই আমরা জানি। আর এটা প্রত্যেকে করেছেন, প্রত্যেকে করেছেন। আজকে যারা বিরাট মাপের সায়েন্টিস্ট, তারাও কোনো না কোনো সময় কোনো না কোনো সাবজেক্টকে ঠিক এইভাবেই ট্যাকেল করেছেন। আমি আজকে পারছি না, তার মানে একদম উট পাখির মতন হয়ে যাও, মাথাটা গুঁজে দাও বালির ভেতর এবং জেনে নাও আজকে তো আমার এটা পরীক্ষা নয়, তার মানে এটা আমি পারবো না, এখন তো পারবো না, পরে কোনো একটা সময় যখন ওটা হবে তখন এটা ট্যাকেল করব। এই অ্যাটিটিউডটা নয়, দরকার অন্যটা। তুমি কতক্ষণ ধরে লেগে থাকতে পারো। আমি যখন কথা বলছি, শুধুমাত্র আমার কণ্ঠস্বর শুনে মানুষ ইম্যাজিন করছে আমি কি পরিবেশে রয়েছি, কি কথা বলতে চাইছি। নাটকের ক্ষেত্রে তো আলাদা একটা আবহ সৃষ্টি করেই কণ্ঠস্বর, সঙ্গীত, সমস্ত কিছু মিলিয়ে, অ্যান্ড মূলত সেই নাটকটি যে গল্প থেকে নেওয়া। কিন্তু যখন আমি ওয়ান অন ওয়ান বেসিসে একজন মানুষের সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করছি, আর একজন মানুষ বলবো, এখানে রেডিও যদিও লাখ লাখ মানুষ শোনেন, কিন্তু আমি যখন কথা বলছি, বিশেষ করে আমি যখন শুনছি, আমার মনে হয় রেডিওতে যে কথা বলছে বা কমিউনিকেট করছে সে আমার সঙ্গে কথা বলছে। যে কারণে আমরা আপনাদের শোনাতে চলেছি এই গান জেনারেলি আধুনিক FM সভ্যতায় অ্যাভয়েড করি। আমি আপনাকে শোনাতে চলেছি এই গান। বলছি 7:30 হয়ে গেল, আপনি কি চানে যাবেন না আমি তাড়া দেব?
এটা যদি আমি বলি, এটার মধ্যে যে পার্সোনাল একটা টাচ থাকলো, এটার মধ্যে যে আন্তরিকতাটা থাকলো, সেটা আপনাদের চানের সময় হয়ে গেছে। যান আপনারা, গণচান নয় তোরে ভাই। এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। ফার্স্ট থাম রুল অফ রেডিও অ্যাঙ্কারিং। দেখো, আমি কিন্তু এটা কণ্ঠস্বর নিয়ে শুরু করছি না। আমি বলছি না তোমাদের কিন্তু খুব সুন্দর কণ্ঠস্বর থাকতে হবে, এটা একেবারে আমার প্রায়োরিটিতেই নেই, এটা আমার প্রায়োরিটিতে নেই। মাই থাম রুল, ফার্স্ট থাম রুল ইজ, এই লেখো না কিছু এখন, এমনি এখান থেকে বেরিয়ে যদি তোমার আমার কথা মনেই না থাকে আর যদি লিখতেই হয়, তাহলে তোমায় আমি কি বোঝালাম? এই লেখাগুলো কি করবে তুমি? পরে পড়বে, বালিশের তলায় নিয়ে ঘুমোবে? এটা তো করবে না। আমার কয়েকটা কথা যদি তোমার মনের ভেতরে থেকে যায়, সেটাই হবে আমার পরম প্রাপ্তি। কি নাম যেন তোমার? হেনা। বাহ, চমৎকার নাম, হেনা। এই নামে যাইছে না। থ্যাংক ইউ। কেউ প্লিজ লিখতে যেও না কিছু, এগুলো লেখালেখি পর্যায়ে নয়। আমি এই সূত্রে এখনই বলে দিচ্ছি, দিদি, কাব্যায়নের মাধ্যমে যদি কেউ আমার সঙ্গে পরে এই বিষয় নিয়ে, রেডিও নিয়ে আরও কিছু যদি জানতে ইন্টারেস্টেড হয়, আমি সবার আগে ওদেরকে বলবো ব্যাচে ব্যাচে ওরা মির্চি স্টুডিওতে চলে আসুক। এটা রেডিও মির্চির সঙ্গে কথা না বলি, আমি এখানেই প্রমিস করছি। আমি যেমন পাঁচ ফোড়নকে কিভাবে তেলে সাঁতলাতে হয় সেটা আমাকে একটা কড়া না দিলে আমি সেটা যেমন দেখাতে পারবো না একটা উনুনের ওপর ছাড়া, আমি ঠিক সেইভাবে রেডিওর কিছু প্রযুক্তিগত জিনিস রয়েছে যেগুলো আমি তোমাকে বোঝাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত তুমি আমার সঙ্গে স্টুডিওতে থাকছো। এবং FM স্টুডিও হোক বা আকাশবাণী স্টুডিও হোক, যারা প্রাইভেট অপারেটার্স না, তারা একটা বিষয় বিরাটভাবে প্রচার করেন যে FM নাকি রেডিওর মোড় ঘুরিয়ে দিয়েছে। হ্যাঁ, সত্যি, প্রযুক্তিগত দিক থেকে। কিন্তু আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, বাংলায় কথা বলতে ভালোবাসি, আমরা কিন্তু এখনো সেই কাজই করে যাচ্ছি যেগুলো আদি অনন্তকাল ধরে মানুষ করে এসছেন। একজন দেবদুলাল বন্দ্যোপাধ্যায় বা একজন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, রেডিওর দিগ্গজ কণ্ঠ, এরা যেটা করে গেছেন সেটার ধারে কাছে আসার প্রশ্নই উঠছে না। এদের লেভেলটাই আলাদা ছিল। এরা সেই জায়গাতে পৌঁছেছেন সাংঘাতিক পরিশ্রম করে, মেহনত করে, উইদাউট এনি কাইন্ড অফ টেকনোলজিক্যাল সো কল্ড এনহ্যান্সমেন্টস। শুধুমাত্র তাদের প্রতিভার মাধ্যমে তারা এটা করতে পেরেছেন। আমরা আমাদের প্রতিভা, আমাদের আলাদা সময়ে জন্ম, আমাদের আলাদা, কিন্তু একই প্যাটার্ন ফলো করে আসছি আমরা। রেডিও ইজ অ্যান আর্ট অফ কমিউনিকেশন থ্রু দ্য ভয়েস, এবং সেই কণ্ঠস্বর যদি কাউকে মুগ্ধ করে, তাহলে রেডিও তার ঘর, তার সংসার। অনেকে দেখেছি আকাশবাণী, আমি নিজে প্রাইভেট FM এর মানুষ হয়েই বলছি, আকাশবাণী FM এ যারা কাজ করেন তাদেরকে ছোট করেন, হেয় করেন। আমি তাদেরকে ঘেন্না করি যারা এটা করে থাকেন। কেন এটা করে থাকেন? তারা ইউ ম্যান চেক দিস আউট বলে 5টা বাংলা শব্দের সঙ্গে 3টে ইংরেজি শব্দ যোগ করতে পারেন না বলে। তারা অ্যাটলিস্ট বাংলাটা ঠিক করে বলছেন, চেষ্টা করছেন। হ্যাঁ, এখনো ওখানে ওই গ্রামোফোন রেকর্ডে গান বাজানোর প্রথা বিষয়টা এখনো রয়েছে, এখনো সিডির মাধ্যমে অনেক কিছু করা হয়, এখনো সেই ওয়েভ ফরম্যাটে, যেটা অন্যান্য বিদেশি প্রযুক্তিগত স্টুডিওস যেগুলো রয়েছে সেগুলোতে যেভাবে করা হয় রেডিও প্রোগ্রাম, সেগুলো করে উঠতে পারেন না। এই টেকনোলজিক্যাল বিষয়গুলো আমি বোঝাতে পারবো বেটার যদি তোমাদের কোনোদিন স্টুডিওর ভেতর নিয়ে যাওয়ার সুযোগ পাই। বাট দি আর্ট তো রিমেইনস সেম। আমি যদি আন্তরিক হয়ে আরেকজন মানুষকে ফিলই না করালাম যে আমি তোমার সঙ্গেই কথা বলছি, শুধু তোমার জন্যই কিন্তু আমি রেডিওর মাইক্রোফোনের সামনে বসে, তাহলে রেডিও জকি হিসেবে আমার পরিচয়টা কমপ্লিটলি বৃথা হয়ে দাঁড়ায় ওইখানে। আই মাইট বি খাতায় কলমে একজন রেডিও জকি, কিন্তু বাকিটা পুরো ঘোড়ার ডিম। ওই জকির সঙ্গে যায় ঘোড়া, বিষয়টা একদম সেটাই। আমি যদি কমিউনিকেটই না করতে পারি, একটা মানুষকে ছুঁয়েই যদি না পারি যেতে, তাহলে আমার কোথায় লাভ? আমরা টেকনিক্যালি এখন যেটা করে থাকি বিভিন্ন জায়গায়, আমরা যখন রেডিও শোজ করি, 3টে জিনিস আমাদের শেখানো হয়, মানে এটা ট্রেনিংয়ের মাধ্যমে শেখানো হয় যে যখনই কোনো রেডিও জকি হিসেবে তুমি মুখ খুলবে, 3টে জিনিস তোমাকে ছুঁয়ে যেতে হবে। 1, ইউ শুড হ্যাভ হিউমার। 2, সোশিয়াল ইউটিলিটি। 3, ইমোশনাল কোশেন্ট। আমি বোঝাই ছোট্ট করে।
হিউমার বিষয়টা আই গেস বোঝানোর দরকার নেই। সোশ্যাল ইউটিলিটি, মানে ধরো আমি ট্রাফিকের কোনো ইনফরমেশন দিচ্ছি, যে কারণে এফএম আজকে এত বেশি জনপ্রিয়, যে বিভিন্ন মানুষের কাছ থেকে সংগৃহীত ওই ট্রাফিকের ইনফরমেশন তারা জনে জনে পৌঁছে দিচ্ছেন এবং বলছেন অমুক রাস্তায় ভিড়, অমুক রাস্তায় এই প্রবলেম ওই প্রবলেম। মানুষের অনেক সুবিধে হচ্ছে এই সমস্ত ইনফরমেশন পেয়ে। এটা গেল সোশ্যাল ইউটিলিটি। অ্যান্ড ইমোশনাল কোশেন্ট আজকেই কাগজে আছে, মালদার ঘটনা, একজন টিটি এক ভদ্রমহিলাকে ট্রেন থেকে ফেলে দিয়েছেন, আজকে কাগজে আছে। জঘন্য ঘটনা, এবং অনেক কিছু বলা যায়, পুরুষ মহিলা নির্বিশেষে অনেক কিছু বলা যায়। মানুষ হিসেবে কেউ একজন এই কাজটা করতে পারেন, এটা ভাবা যায় না। তো আমি যদি রেডিওতে কথা বলি এই বিষয়টা নিয়ে, এই কয়েকদিন আগেই মেট্রোতে টানেলে 2 ঘন্টা যারা বন্দী ছিলেন তাদের মধ্যে কয়েকজনের সঙ্গে আমি রেডিওতে কথা বলি। তাদের মধ্যে একজন, তার স্ত্রী ওই টানেলের ভেতরে আটকে ছিলেন, 2টো পয়েন্ট তুলে ধরেন। এক, আমরা যখন বেরোচ্ছিলাম টানেল থেকে, সমস্ত টেলিভিশন ক্যামেরাগুলো হুমড়ি খেয়ে পড়ে আমাদের ওপর এবং জিজ্ঞেস করছে ভেতরে থেকে কেমন লাগছিল টানেলের ভেতর, আপনার কি দম বন্ধ হয়ে আসছিল? না, আমরা তো ভিক্টোরিয়ার মতন হাওয়া পাচ্ছি, দারুণ লাগছে। এত ঠান্ডা, এসি বন্ধ করে দিতে বললাম ভেতরে, টানেলের ভেতরে এরকম এসি নেওয়া যায় না। মানে কি উদ্ভট প্রশ্ন। আর 2 নম্বর পয়েন্ট, যেটা এই ক্ষেত্রে আবার কানেক্ট করা যায়, প্রায় প্রত্যেকেই কমিউনিকেট করে এটা বলেছেন যে কোনো ইনফরমেশন ছিল না, ট্রেনটা কতক্ষণ দাঁড়াচ্ছে, আমরা আদৌ কোনো পেছন থেকে কোনো রিলিফ ট্রেন আসছে কিনা, সামনের স্টেশনে বেরোনোর জন্য আমাদের কি কেউ গাইড করে নিয়ে যাবে, এটা কেউ বলতে পারছিল না। যখন প্যাসেঞ্জাররা ওই জানলাগুলো ভাঙাভাঙি শুরু করে দেন, তখন নাকি ওই ক্যাবিনের সামনে দিয়ে ড্রাইভারের ওই সরু প্যাসেজটার মধ্যে দিয়ে আলটিমেটলি লোকজনকে সিঙ্গেল ফাইলে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়। এই যে একটা পয়েন্ট, যে কোনো ইনফরমেশন ছিল না। ধরো একদিন তুমি সকালবেলা উঠলে এবং তোমার সামনে কোনো ইনফরমেশন নেই, তুমি জানো না আজকে মেঘলা দিন থাকবে নাকি রোদ্দুর, তুমি জানো না আজকে কাগজ আসবে কি আসবে না, জল সাপ্লাই নেই, তার জল কখন আসবে, আলটিমেটলি কলে কখন জল আসবে এটা তুমি জানো না। এরকম কিছু কিছু ছোট ছোট ঘটনা যদি তোমার সঙ্গে ঘটে, হাউ ফ্রাস্ট্রেটেড উড ইউ ফিল? কেন ফ্রাস্ট্রেটেড ফিল করবে? বিকজ তোমার কাছে ইনফরমেশন নেই। দ্যাট ইজ প্রাইম হিউমার। এটা দিয়ে যদি একটু সাজিয়ে নিতে পারো, অ্যান্ড ইমোশনাল কোশেন্ট, তুমি যদি ইমোশনালি কারোর সঙ্গে কানেক্ট করতে পারো। আমাদের ক্ষেত্রে এফএম এর ক্ষেত্রে যেটা প্রধানত শেখানো হয়, যে একজন যখন কথা বলতে শুরু করলো, সে হয়তো 1 থেকে 1.5 মিনিট কথা বললো তার শ্রোতার সঙ্গে, তার ওই 1 থেকে 1.5 মিনিটের কনভারসেশনে, ওই গানের আগে বা পরে, যদি এই 3টে ফ্যাক্টরের মধ্যে কোনো একটা ফ্যাক্টর থাকে, তাহলে সে নিজেকে রেডিও জকি হিসেবে 10-এ 5-এর ওপর দিতে পারে। যদি এই 3টে ফ্যাক্টরের সবকটাই ফ্যাক্টর তার ওই কনভারসেশনের মধ্যে থাকে, যেটা বেশ ডিফিকাল্ট, তুমি ইমোশনাল কথাও বললে, সেখানে হিউমারও থাকলো এবং সেটা লোকজনের কাজেও এলো, এই কম্বিনেশন আছে অনেক রকমের, সেখানে তুমি নিজেকে 10-এ 8 বা 9 এরকম দিতে পারো। কিন্তু এই 3টে ফ্যাক্টরের মধ্যে কোনো ফ্যাক্টরই তোমার কাজে এলো না, বা তুমি রিলেট করতে পারলে না, বা শুধু তুমি গেলে অন এয়ার এবং বললে হ্যাঁ, আমি নিজের কথা বলছি, আপনি শুনছেন রেডিও মির্চি 98.3 FM, ভীষণ গরম লাগছে, এই গরমের মধ্যে সত্যি হাঁসফাঁস অবস্থা, আপনি বেশি করে জল খান, আমিও বেশি করে জল খাচ্ছি, আর পরের গান এক ভিলেন্স ছবি থেকে পাক চালিয়ে দিলাম, হয়ে গেল। ওয়ের ইজ দি ইনফরমেশন? ওয়ের ইজ দি সাবস্ট্যান্সিয়াল ইনফরমেশন? আমি রেডিও জকি হিসেবে তাহলে কমপ্লিট ফেল ওখানে। আমাকে এই 3-4টে ফ্যাক্টরের মধ্যে ঘোরাফেরা করতে হবে, আমাকে শিখতে হবে। রেডিওর ক্ষেত্রে এটা যেমন প্রযোজ্য, স্টেজের ক্ষেত্রে বা টেলিভিশনের ক্ষেত্রে সেখানে প্রেজেন্সটা আরো অনেক বেড়ে যায়, দায়িত্বটা বেড়ে যায়। চেহারাগত দিক থেকে, আমি হাতের মুভমেন্ট কিরকম রাখছি, আরো অনেক ফ্যাক্টরস আসে। সেগুলো অন্য একদিন যদি আলাপ দেখা সাক্ষাৎ হয়, সেগুলো ডেফিনেটলি বোঝানোর একটা জায়গা থাকবে, একটা স্কোপ থাকবে, বিকজ এগুলো ভীষণ টেকনিক্যাল বিষয় এবং এগুলোর জন্য অনেকটা সময় লাগবে। বাট মূলত যে জায়গাগুলো আমরা এখানে ছুঁয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা প্রায়শই বাড়িতেও শুনে থাকি যে আমার ছেলে আমার মেয়ে বড্ড বেশি কথা বলে। বলে কি, ও তাহলে বেশ করে, তাকে রেডিওতে পাঠিয়ে দিন। মানে যদি সে এতই কথা বলে, তাহলে তার কথাগুলোকে স্ট্রিমলাইন করা দরকার, তার কথাগুলো সে কিভাবে বলবে সেটা একটু দেখে নেওয়া দরকার, অ্যান্ড এফেক্টিভলি কিভাবে কমিউনিকেট করবে সেটা দেখে নেওয়া দরকার। টেকনিক্যাল কিছু জিনিসপত্র আছে, সেগুলো আমরা পরে কোনো একদিন ডিসকাস করব। বাট মূলত যেটা, সেটা আমাকে বুঝতে হবে আমার স্ট্রেংথস, আমার উইকনেসেস, আমি কোথায় নিজেকে ফিট করাতে পারি,
কোথায় আমাকে একটু বেমানান লাগবে, এই বিষয়গুলো বুঝে নেওয়া খুব দরকার। ভাষার এত মাধুর্য, সেটা আমি বলতে গিয়ে তার অর্থটাই নষ্ট করে দিলাম, শুনতে খারাপ লাগলো, জিভের আড় ভাঙেনি, আমি সেই অবস্থায় বলছি আমি রেডিওতে কাজ করতে চাই, তাহলে আমাকে একটু পরিশ্রম করতে হবে। আমি একবারও বলবো না যে রেডিও আপনার ফিল্ড নয়। এটাই আমরা যারা বোর্ডের এইদিকে থাকি মারাত্মক ভুল করে থাকি। পরে লাথিটা মুখে খেতে হয় আমাদেরই, যে আপনি তো বলেছিলেন একদিন যে আমি নাকি এইটা পারবো না, এই দেখুন করেই দেখিয়ে দিলাম। সেদিন আনন্দটা হয়, অনেকে আবার এই ঢপটাও দেন, আমি তো জানতাম তুমি পারবে, আমি তো এমনি বললাম যাতে তোমার ভেতর আগুনের এই স্ফুলিঙ্গ দাউ দাউ করে চলে ওঠে আর তুমি দাবানলের আকার ধারণ করো। এসব ঢপের কীর্তন আমরা অনেক শুনে থাকি, এটাও হয়। দুদিক থেকেই আমার মনে হয় সেন্সিটিভিটি বিষয়টা রাখা খুব দরকার। যে একজন গুরুর কাছে আসছে শিখতে জানতে, তাকে সেই স্পেসটা দেওয়া এবং বোঝানো যে হ্যাঁ তোমার জন্যই আমিও এখানে উপস্থিত। উল্টো দিকে যদি গুরু তিরস্কার করেন আর বোঝানোর চেষ্টা করেন যে এটা বোধহয় সঠিক প্রসেস নয়, তোমাদেরও সেটা বুঝতে হবে এবং অ্যাকসেপ্ট করতে হবে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু অ্যাকসেপ্ট ফেলিয়ার, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু অ্যাকসেপ্ট রিজেকশন। আমি আজকে এখানে এসেছি কাব্যায়নের জন্য, আবৃত্তি তো। আমি ক্লাস 6-এ 10 লাইনের একটা কবিতা বলতে গিয়ে স্কুলে 6 নম্বর লাইনে হোঁচট খাই, কবিতাটা কমপ্লিট করতে পারি না। অ্যাসেম্বলি অফ গড চার্চে ক্লাস 6, 1986 আমার মনে আছে, 86 বিশ্বকাপ, মারাদোনা তখন। এই 10 লাইনের কবিতা বলতে গিয়ে 6 নম্বর লাইনে হোঁচট খেয়ে স্কুলে 1200 জন ছাত্রছাত্রীর হাসি কানে যখন বেজেছিল, সেই দিনের সঙ্গে আজকে রিলেট করতে পারি না। আমি একেবারে রিলেট করতে পারি না। আমি আমার বাবা মার একমাত্র সন্তান। আমার ছাত্র জীবন কেটেছে 68 রাফি আহমেদ কিডওয়াই রোড, কেউ যদি ওই দিক দিয়ে যাও এখনো গিয়ে দেখে আসতে পারবে, একই রকম রয়েছে, একটা সিঁড়ির তলার ঘরে। আমার বাবার মাস মাইনে ছিল 600 টাকা। সেখানে কোনো ইনস্টিটিউটে ভর্তি হওয়া বা কারুর কাছে ট্রেনিং নেওয়া ইচ্ছে থাকা সত্ত্বেও আমার সামর্থ্যের মধ্যে ছিল না, রাদার আমার বাবার সামর্থ্যের মধ্যে ছিল না। আমার বাবা একজন ইন্টেরিয়র ডিজাইনিং ফার্মে ম্যানেজারের চাকরি করতেন। আমার বাবার একটাই ইচ্ছে ছিল, যদি এই ছেলেটা বড় হয়ে এই আমার মতনই এরকম একটা প্রফেশনে কোথাও গিয়ে একটু কাজ টাজ করতে পারে তাহলে ভালো হয়। পড়তে যাই আমরা, একমাত্র ইনভেস্টমেন্ট। ISWBM করা শুরু করেছিলাম, ম্যানেজমেন্ট করছিলাম সেখানে। সিএতে আমি ইন্টার করলাম, ফাইনালের আগে ছেড়ে দিলাম। ISWBM লাস্ট সেমেস্টারে পরীক্ষা দিলাম না। বাবা মা ভাবলেন পাগল হয়ে গেছি। আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল একজন ধোপা। সেই গল্প অনেকে জানে, যারা জানেন না তাদের জন্য সংক্ষেপে আমি 94 সালে যখন ফার্স্ট ইয়ার করছি কলেজে, সেই ফার্স্ট ইয়ার চলাকালীন বৃষ্টি হচ্ছে, আমি দোপার কাছে গিয়েছি ওই কাপড় নিয়ে আসার জন্য, ইস্ত্রি করা জামা কাপড় নিয়ে আসার জন্য। অনেকে জানেন যে ইস্ত্রি করা জামা কাপড় কাগজে র্যাপ করে, পুরোনো নিউজ পেপারে র্যাপ করে একটা সুতলি টুতলি বেঁধে সেটা দেওয়া হয়, ওইভাবে এখনো দেওয়া হয়। আমি সেইভাবে র্যাপ করে ফিরে আসছি, রিক্সাতে বসে আছি, এই পুরোনো এডিশন ইকোনমিক টাইমসের। তখন ইকোনমিক টাইমস সবে এসছে কলকাতায় 94। আমি দেখছি, টাইমস অফ ইন্ডিয়া তো তখন আসেইনি। দেখি একটা বিজ্ঞাপন যে রেডিওতে যারা কাজ করতে ইন্টারেস্টেড, ওখানে ওইটাই লেখা, ডু ইউ থিঙ্ক ইউ হ্যাভ আ গুড ভয়েস। পরে জেনেছিলাম যে এটা অনেক পরে আসে, বাট ডু ইউ থিঙ্ক ইউ হ্যাভ আ গুড ভয়েস, দেন কাইন্ডলি কন্ট্যাক্ট সো অ্যান্ড সো। অবভিয়াসলি বুঝতেই পাচ্ছেন যে অনেক পুরনো কাগজ ছিল, ওটা 1 সপ্তাহ হয়ে গিয়েছিল এবং সেখানে দেওয়া ছিল যে আগামী 7 দিনের মধ্যে অ্যাপ্লাই করুন বা রেজিস্টার করুন নিজের নাম অডিশনের জন্য। 6 দিন অতিক্রান্ত, একটা দিন বাকি ছিল, যেটা ছিল তার পরের দিন। আমি তো ধরেই নিলাম যে 6 দিনে যাদের সিলেক্ট করা তাদের সিলেক্ট করে নিয়েছে। তখন FM সবে ইন্ডিয়াতে ঢুকেছে 93 সালের জুলাই মাসে, আর 94 অগস্ট থেকে শুরু হচ্ছে শহর কলকাতায় 1994। আমি তখন অ্যাপ্লাই করলাম, তারপর যা যা হলো তার নিট ফল আজকে এই মুহূর্তে এই 28শে জুন আমি এখানে দাঁড়িয়ে আছি। আমার এক ধোপার প্রতি ঋণ, সেই ধোপা এই পৃথিবীতে নেই, তিনি জেনেও যেতে পারেননি
যে তিনি আমার জীবনে কত বড় একটা পরিবর্তন করেছে। এটা একটা হওয়ার ছিল। ওনাকে ওই কাগজেই আমার কাপড়গুলো মুড়তে হতো, ওই কাগজে মোড়া অবস্থাতে আমি কাপড়গুলো নিয়ে ফিরতাম। এটা এখানটায় লেখা ছিল। সব কিছুতে এটার উপর ডিপেন্ড করে না, এবার আলাদা একটা জায়গা সৃষ্টি করতে হবে। আই ও ইউ ফর দ্যাট ম্যাটার ক্যানট লিভ এনিথিং টু চান্স। আজকে যখন সমস্ত কিছু এত শিওর শর্ট ওয়েতে এগোচ্ছে, বাবা মায়েরা ক্লাস 5-6 যে বাচ্চাগুলো পড়ছে তাদের ক্লাস 10-12 কোথায় হবে সেটা পর্যন্ত এখন থেকে প্ল্যান করে ফেলছেন। তো এই যুগে আমরা বাস করে কোনো কিছুই চান্সের ওপর, মানে একে ধরে ওকে ধরে আমি কাজটা করিয়ে নেব, ভর্তি হয়ে যাব, এটা চলবে না। তুমি নিজে কতটা প্রিপেয়ার্ড, তুমি কতটা দিতে রাজি আছো, কতটা প্রস্তুত আছো সেটা করতে, সেটার উপর ডিপেন্ড করছে অনেক কিছু। যদি কারো কোনো প্রশ্ন থাকে এই সূত্রে জিজ্ঞেস করতে পারে, আমি ততক্ষণ আমার আরো কিছু যদি বলার থাকে আমি সেগুলো সাজিয়ে নেব। কারো যদি কোনো প্রশ্ন থাকে। হ্যাঁ, না একটা মাইক্রোফোন ওখানে দিলে ভালো হয় আর কি, ওইদিকে। এই একটু আলাপ করবো তোমার সঙ্গে, তো নিজের নাম অবশ্যই বলো প্রত্যেকে। হ্যালো, হ্যালো স্যার। হ্যালো। আমার নাম পত্রশীলা চৌধুরী। প্রথম কথা স্যার বলো না, মির্দা বলো, বেটার। ঠিক আছে। হ্যাঁ, আমার নাম পত্রশীলা চৌধুরী। আমি আপনার ছোট বলে ছোট করে কি ডাকবো, শিলা? না না, পত্রশীলা। আচ্ছা, হ্যাঁ, না সেই পত্রশিলা কোনো বড় এত শিলাখণ্ডের মতন নাম, পত্রশিলা। হ্যাঁ বলো। আমি আপনার অনেক প্রোগ্রামে দেখেছি আপনি ইনস্ট্যান্টলি অনেক কথা তৈরি করে ফেলেন। সেটা কিভাবে করেন, মানে কোন প্রসিডিওরে? সেটা একটু মানে এটা একটা কৌতূহল, জানার থেকেও বেশি কৌতূহল এটা একটা। থাম্ব রুল নাম্বার 2, আমি যখন প্রথম বলেছিলাম যেমন কমিউনিকেটর হওয়ার জন্য প্রথম যেটা করতে হবে, দ্বিতীয় মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, টু বি আ গুড ওরেটর ইউ ফার্স্ট হ্যাভ টু বি আ গুড লিসনার। আমাদের প্রধান সমস্যা আজকের দিনে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে অপরজন কি বলছেন আমরা মন দিয়ে সেটা শোনার টাইমই পাই না।